দলীয়পন্থী চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য খাত যদি নিয়ন্ত্রিত হয় তাহলে বাজেট কিংবা থোক বরাদ্দ কোনো ফ্যাক্টর না। দুর্নীতি যে প্রক্রিয়ার মধ্যে চলছিল সেই প্রক্রিয়াতেই চলবে। স্বাস্থ্য বাজেটের কাঠামোটা পরিবর্তন আনেন, শুধু অঙ্কের টাকাটা বাড়ায়েন না। 50% টাকা আপনাকে ফেরত দিতে হবে। এই 50% টাকা কার? তাহলে এই 50% টাকার স্বপ্ন আপনি মানুষকে দেখালেন কেন? অর্থ, প্রশাসন, গবেষণা, চিকিৎসা, ওটি, জরুরি বিভাগ সব আপনি ডাক্তারকে দিয়ে চালাইতে চান। একজন ডাক্তার তো এগুলি পারবে না। 3 মাসের মধ্যে 40% খরচ কিভাবে দেখাবেন? কারণ আপনার তো একটা পারমিশন অনুমতি নিতে তো আপনার স্বাস্থ্য অধিদপ্তরের 7 দিন লেগে যায়। স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলছে তার দায়িত্বের জায়গা থেকে, যে ভাই আমি তো টাকাই নেই দিলাম। অর্থ বিভাগ সরকারকে বলছে দেখেন কত কষ্ট করে আপনাকে এই টাকাটা ফেরত দিলাম। সবাই তো সমানভাবেই থাকলো। তো এই যে এই চেইনটা তো আপনাকে নষ্ট করতে হবে। প্রিয় দর্শক, ভোরের একা স্বাস্থ্য কথায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাশেদ রাব্বি। বরাবরের মতো আজও আমাদের সঙ্গে একজন অতিথি উপস্থিত আছেন। আমরা আজকে তার সঙ্গে আলোচনা করব সমসাময়িক স্বাস্থ্য বিষয় নিয়ে। তো আমাদের আজকের অতিথি বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের সম্মানিত সভাপতি প্রতীক ইজাজ। জনাব প্রতীক ইজাজ, আপনাকে স্বাগতম। আপনাদেরকে ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা প্রথমে আপনার কাছে আসি। আপনার কাছে প্রথমে যে বিষয়টি জানতে চাই যে আমরা বিগত সময়ে দেখেছি, গত 2 দশক বা আপনি যত প্রায় 2.5 দশক ধরে কাজ করছেন, এই সময় যে স্বাস্থ্য বাজেট কিন্তু সবসময় অবহেলিত ছিল। একটা স্বল্প পরিসরের বাজেট দেওয়া হতো। এবার আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য বাজেটের পরিসরটা বেড়েছে। আসলে এই বাজেটের আকার বৃদ্ধি কি স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? বাংলাদেশের বাজেটের যেই খেলাটা হয় বাংলাদেশের বাজেটে, সেটা হচ্ছে প্রতিবার বাংলাদেশের বাজেট বাড়ে। প্রতিবারই বাড়বে। প্রতিবার দেখবেন যে আপনি বাড়ে। সেই বাড়াটা কি অঙ্কেই বাড়ে। এখন জিডিপির অংশ থেকে জিডিপির অংশে বাড়ছে কিনা কিংবা মোট বাজেটের শতাংশে বাড়ছে কিনা সেটা না, কিন্তু টাকার অঙ্কে বাড়ে। এইবার দ্বিগুণ হয়েছে। লাস্ট ফিসকাল ইয়ারের চাইতে এবার দ্বিগুণ হয়েছে এবং মোট বাজেটও, স্বাস্থ্য খাতে মোট বাজেটও দ্বিগুণ হয়েছে। আবার এডিপিও, বার্ষিক উন্নয়ন কর্মসূচি যেটা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেটাও দ্বিগুণ হয়েছে। কিন্তু মানে একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগে, যে আমার কাছে আজকে আমি সকালবেলা এটা ভাবছিলাম যে আমার খুব হাসিও লাগছিল যে আমার মনে হয় যে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্যের সঙ্গে যারা জড়িত তারা প্রতি ইচ্ছে করেই এই খেলাটা খেলে স্বাস্থ্য বাজেটটা নিয়ে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে যে আপনি এডিপি দ্বিগুণ করলেন, আপনার এডিপিতে আপনার বাস্তবায়ন করতে পারছেন না। অর্থাৎ ওরা জানে যে টাকাটা আবার আমাদের কাছে ফেরত আসবে, আমরা দিয়ে তাদেরকে খুশি রাখি। এই যে একটা ফাঁক, মানে স্বাস্থ্য বাজেটে এই যে একটা ফাঁক রেখে দিচ্ছে, এই ফাঁকের মধ্যে আসলে এই বাজেট আসলে জনমানুষের সাধারণ স্বাস্থ্যের কথা বলে না আসলে। এখানে বাংলাদেশের স্বাস্থ্য বাজেটের একটা স্থায়ী সমস্যায় হয়ে গেছে, অবকাঠামোগত সমস্যাটা স্থায়ী রূপ নিয়েছে। অর্থাৎ আপনি যখন দেখছেন নিশ্চয় বাজেট বাস্তবায়ন করার আগে, বাজেট তৈরি করার আগে যারা বাজেট নিয়ে কাজ করেন তারা তো লাস্ট ইয়ারের বাজেটগুলো দেখেন যে কত পার্সেন্ট ইমপ্লিমেন্ট হতে পেরেছে, কত পার্সেন্ট ইমপ্লিমেন্ট হলো না, বাস্তবায়ন হলো না, কত টাকা ফেরত যাচ্ছে। তাহলে আপনি প্রতি বছর আকারটা বাড়াচ্ছেন, কিন্তু বাস্তবায়নের যে প্রেক্ষাপটটা, যে কাঠামোটা, আপনি সেইটাকে ঠিক করছেন না। তাহলে এটা কি হইলো? তাহলে তো এটা হাসির বাজেট হয়ে গেল আসলে, তাই না? তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আকার বাড়লেও আসলে বাজেট এর আগেও যেমনটি ছিল এখনই তেমনটি আছে। তো এই ক্ষেত্রে আমি একটু যোগ করতে চাই, আপনি আপনার প্রসঙ্গ ধরে, যে সম্প্রতি কিছু দাতা গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাস্থ্য খাতে কাজ করেন, তাদের একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এডিপির কথা বলছিলেন আপনি, যে সেখানে প্রায় 22,000 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তো বিগত যে সরকার, মানে ইন্টারিমের আগে যে সরকার ছিল, আওয়ামী সরকার, তখন দাতা গোষ্ঠী বলছে যে ওদের প্রতি বছরে দেখা যেত যে 100+ প্রজেক্ট থাকতো, তারপরেও কিন্তু ওরা বাজেটের পুরো টাকা ব্যয় করতে পারতো না, নানা আমলাতান্ত্রিক জটিলতার কারণে। এই বছরে প্রজেক্ট আছে মাত্র 18টা, আর টাকার পরিধি বেশি। এবং এই 18টা যে প্রজেক্ট, এই প্রজেক্টের মাত্র সর্বোচ্চ হচ্ছে 6 থেকে 6,500 কোটি টাকা খরচ করা সম্ভব হবে। তার মানে প্রায় 16,000 কোটি টাকার মতো বা 14,000-15,000 কোটি টাকা কিন্তু আবার ফেরত যাবে। আবার এখানে আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে বাজেটের একটি বড় অংশ রাখা হচ্ছে থোক বরাদ্দে।
তার মানে থোক বরাদ্দের টাকা কিন্তু বিশেষ পরিস্থিতি ছাড়া ওটা ব্যয় করা হয় না। এবং আমরা বিগত সময় দেখেছি যে কোভিড পরিস্থিতির আগে কিন্তু থোক বরাদ্দের টাকা কখনো ব্যয় হয়নি, ফলে ওই টাকাটি অব্যয়িত থেকে যাবে। তো বা এই যে বর্তমান সরকার তাদের ম্যানিফেস্টোতে বলেছিল নির্বাচনের আগে যে স্বাস্থ্যকে অধিকতর গুরুত্ব দেওয়া এবং জাতীয় বাজেটে জিডিপির 5% বরাদ্দ করা হবে পর্যায়ক্রমে। এবং বাজেট ঘোষণা করার পর তারা কিন্তু বলছে যে এটি শুরু, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় তারা যেটি বলছে যে প্রাইমারি হেলথ কেয়ারকে তারা গুরুত্ব দেবে এবং 1 লক্ষ লোক নেবে। তো বাজেটের সঙ্গে এই যে তাদের বক্তব্য এবং 1 লক্ষ লোক নেওয়া প্রাইমারি হেলথ কেয়ার, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি যদি খুব নিরপেক্ষ বা নির্মোহভাবে বলতে চাই যে এই কথার সঙ্গে আসলে কিন্তু বাজেটের আকার বাড়ানো, বাজেটের প্রস্তাবনা এবং বাজেটের যে দিক নির্দেশনা, এই কথার সঙ্গে, ইশতেহারের এই কথার সঙ্গে এটার সঙ্গে কিন্তু কোনো সামঞ্জস্য নেই আসলে বাস্তবিক প্রেক্ষাপটে। এবং বছর শেষে দেখবে যে একই, মানে আমি যেটা বলছি সেই ঘটনাটাই ঘটবে। কেন ঘটবে? স্বাস্থ্যর মানে সরকারি স্বাস্থ্য বাজেট ব্যবস্থাপনায় যারা জড়িত আছেন তারা এই বিষয়গুলো জানেন, তারা এই বিষয়গুলো বোঝেন, হ্যাঁ বোঝেন এবং বুঝে আসলে আমাদের একটা প্রবলেম কি হয়েছে জানেন, রাজনৈতিক সরকারের একটা প্রবলেমটা হয়ে গেছে যে সবকিছুই মানে একটা রাজনৈতিক খোলসের মধ্য থেকে একটা গদ বাঁধা সিস্টেমে মানুষকে আবৃত্ত করা হয়। মানে স্পেসটা দিচ্ছে সেটা পলিটিসাইজ স্পেস। কিরকম দেখেন, আমি কি বলি আপনাকে, যেমন বলি, যেমন 1 বছরের একটি বাজেট, আমি আজকে ভাবছিলাম যে 1 বছরের একটি বাজেট, ধরেন যে সরকার তার ক্ষমতার অবকাঠামো বাড়াতে বাড়াতে 8 থেকে 10 মাস চলে যায়। এরপরে থাকে হচ্ছে 2-3 মাস থাকে, যে তখন হঠাৎ মনে হয় এই বাজেট তো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তখন তড়িঘড়ি করে ওই বছরের জন্য একটা বাজেট তৈরি করে তারা মনে করে যে নেক্সট আমরা একটা ভালো বাজেট দিব। যত সময় যায় বিরোধী দলের চাপ, নানা ধরনের রাজনৈতিক সংকট বাড়ে এবং এইভাবে হইতে হইতে যখন শেষ মুহূর্তে যখন আসে তখন দেখা গেল যে একটা গদ বাঁধা ধারা অব্যাহত রয়েছে। আমি আপনাকে একটা হিসাব দেই, এডিপিতে তাহলে এইবার যখন বাজেটটা বাড়াইলো, এডিপিতে কেন বাড়াইলো তারা দ্বিগুণ? হ্যাঁ, তারা যদি একটু নজর রাখতো ফিসক্যাল ইয়ার, আগের ফিসক্যাল ইয়ারগুলোতে, যে এডিপি বাস্তবায়ন হারটা আমি আপনাকে বলি, এইবার এই যে 11 মাস পার হয়েছে, 11 মাসের মধ্যে যে এডিপির যে বাস্তবায়ন হার, সেটা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য যতগুলো মন্ত্রণালয় আছে তার মধ্যে সবচেয়ে কম বাস্তবায়ন করতে পেরেছে, সবচেয়ে কম 11 মাস। আর 1 মাস আছে বাকি, হচ্ছে অর্থাৎ চলতি যে বিদায়ী অর্থ বছরের, মানে একদম মানে সবচেয়ে কম বাজেট ব্যয় হয়েছে এডিপির স্বাস্থ্য সেবা খাতে, তাও আবার স্বাস্থ্য সেবা খাতে সবচেয়ে কম ব্যয় হয়েছে। এবং এইটার ইয়েটা কত, সেটা হচ্ছে যে আপনার 49% ব্যয় হয়েছে এইবার এই মানে 11 মাসে। এটা ভালো, আপনারা হয়তো বলতে পারেন যে এটাই ভালো, কারণ এর আগের ফিসক্যাল ইয়ারগুলোর থেকে কিছুটা একটু বেড়েছে, কিন্তু না, সেটা না। 2021-22-এ স্বাস্থ্য খাতে এডিপির বরাদ্দ ব্যয় ছিল 65%, 2022-23-এ 62, 2023-24-এ 57.54, 57 কি আমরা ওটা 58 ধারার কাছে বলতে পারি। 24-25-এ এসে যে লাস্ট আমাদের যেটা, সেটা দাঁড়াচ্ছে 49-এ। আপনার বাড়লো কোথায়? আর তো 1 মাস আছে, তার মানে কি 50% টাকা আপনাকে ফেরত দিতে হবে। এই 50% টাকা কার? তাহলে এই 50% টাকার স্বপ্ন আপনি মানুষকে দেখালেন কেন? মানুষ তো এখন চিকিৎসা পাচ্ছে না। আপনি সরকারি হাসপাতালগুলোতে মানুষ ওষুধ পাচ্ছে না, সরকারি হাসপাতালগুলোতে মানুষ অ্যাম্বুলেন্স পাচ্ছে না, ডায়ালিসিস করার জন্য মেশিন পাচ্ছে না, সিরিয়াল পাচ্ছে না, তাহলে এতগুলো টাকা ফেরত যাচ্ছে। তাহলে আমরা যে প্রতি বছর দেখছি যে বাজেট ফেরত যায় হেলথের, এবং এটা নিয়ে নানা আলোচনা সমালোচনা হয়, তো এই বাজেট ইমপ্লিমেন্টেশনের ঘাটতিটা কোথায়? আমাদের এখানে যেটা হয়েছে কি যে বাজেট ইমপ্লিমেন্ট, যেমন কালকে বিএমইউতে আমি গিয়েছিলাম, বিএমইউ বাজেট করলো, তা আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের ঘাটতি বাজেটটা একটু আমাকে বোঝান। ঘাটতি বাজেটে তাদের 3টা জায়গা থেকে অর্থ আসে। হ্যাঁ, একটা হচ্ছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়, একটা হচ্ছে মঞ্জুরি কমিশন, আর একটা তাদের নিজস্ব আয়। এখন তারা যদি যে ঘাটতি বাজেট, অর্থাৎ বাজেটে একটা ঘাটতি হয়েছে তো, তাই না, মানে আমার অ্যামাউন্টটা মনে নেই, একটা বড় অ্যামাউন্ট ঘাটতি হয়েছে, তাহলে ওই ঘাটতিটা যদি আমি নিরূপণ করতে পারি যে কে আমাকে দিল না, মানে আমি কই থেকে বাজেটটা পেলাম না, সেটিকে আমার ইনকাম আয়, সেটিকে আমার মন্ত্রণালয়, নাকি সেটি আমার মঞ্জুরি কমিশন, তারা সেটার কোনো অ্যান্সারটা দিতে পারলো না। না পারার ফলে কি হলো, তারা বলে আমরা খুব ব্যস্ত ছিলাম, বাজেট নিরূপণ করেছি। তখন আমার নিজের কাছে খুব মনে হলো যে কারা বাজেট নিরূপণ করছে, কারা বাজেট তৈরি করছে, মানে কারা?
এর সঙ্গে ইনভলভনেসটা কারা? আপনি যেটা বললেন যে এই ঘাটতিটা কোথায়? বাংলাদেশে মানে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনায় একটা মৌলিক পার্থক্য রয়েছে ও মৌলিক ঘাটতি রয়েছে। সেটা হচ্ছে যে আপনি ডাক্তার দিয়ে সব চালাইতে চান। সমস্ত কিছু। প্রশাসন থেকে শুরু করে আপনি অর্থ, প্রশাসন, গবেষণা, চিকিৎসা, ওটি, জরুরি বিভাগ সব আপনি ডাক্তারকে দিয়ে চালাইতে চান। একজন ডাক্তার তো এগুলো পারবে না। আপনি ধরুন যে একজন ডাক্তার এমবিবিএস পাশ করে, এমডি করে, লেখাপড়া করে সে সারাক্ষণ লেখাপড়ার মধ্যে ব্যস্ত থাকে। থাকার পর সে ডাক্তার রুগী টুকি এই আসে। আপনি যদি তাকে বলেন যে স্যার এই হিসাবটা আচ্ছা তুমি করে দাও, কারণ তার ওইটার মধ্যে মনোযোগ নেই, ও দিতে পারছে না। সেই লোকটাকে আপনি বলছেন যে আপনি স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, সেই লোকটাকে আপনি আপনার স্বাস্থ্য অধিদপ্তরের এই প্রকল্প পরিচালক, সেই লোকটাকে আপনি বলছেন আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সেই লোকটাকে আপনি স্বাস্থ্যের বিভিন্ন সেক্টরে যেগুলো আছে স্টেক হোল্ডার, যে সরকারি স্টেক হোল্ডার, আপনি সেখানে বড় বড় পদে বসাচ্ছেন। এখন আপনি যখন তাকে প্রশাসনিকভাবে আপনি যখন তাকে কোনো একটি সিদ্ধান্ত নিতে বলবেন, সে তো বুঝবে না। সে কার উপর নির্ভর করবে? তার অধীনস্থ যারা আছেন, তার অধীনস্থ কারা আছেন, তারা কিন্তু সেমভাবে কিন্তু ওখানে বসে একটা হাতে কলমে হয়তো দীর্ঘদিন শিখেছে। আচ্ছা, আরেকটা সমস্যাটা কি জানেন? দীর্ঘদিন শেখারও কোনো বাংলাদেশে কোনো সুযোগ নেই। কারণ সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমস্ত সেক্টর, স্বাস্থ্যের সমস্ত সেক্টরে রদ বদল হয়ে যায়। আপনি আজকে এখানে অ্যাডমিনে কাজ করছেন, স্বাস্থ্য অধিদপ্তর অ্যাডমিনে কাজ করছেন, আপনাকে কালকে পাঠাবে বরগুনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আপনি কি তার করবেন? মানে যে দক্ষতা গড়ে উঠছিল সেটা সেটা কিন্তু থাকলো না। থাকলো না। ফলে যেটা হচ্ছে যে তাকে আপনি যে টাকাটা দেন না কেন, সেটা এটা গেল একটা প্রশাসনিক জটিলতা। আর সরকার এই যে এই প্রশাসনিক দক্ষতা না থাকার কারণে যেটা হয়েছে যে যে সমস্ত আমাদের আহ, বিভিন্ন সময় পরম্পরায় যে সিস্টেমগুলো দাঁড়িয়ে গেছে যে স্বাস্থ্য বাজেট ব্যয় করার, হ্যাঁ, সেগুলো কিন্তু বাস্তবসম্মত না। কিন্তু তারপরেও তারা সেগুলো চেঞ্জ করতে পারছে না, ওই গদ বাঁধা অনুযায়ী আসছে। এখন তো যে 3 মাস সময় আছে আপনাকে, এখন এই যে এখন তো চাপ পড়েছে, একটা চাপের সময় তো অবশ্য শেষ হয়ে গেছে। বাজেটের শেষ 2-3 মাসের চাপ থাকে, যে তখন এসে বলা যায় আপনি কিন্তু এটা 3 মাসের মধ্যে আপনাকে 40% কিন্তু খরচ দেখাইতে হবে। কিন্তু আপনি 3 মাসের মধ্যে 40% খরচ কিভাবে দেখাবেন? কারণ আপনার তো একটা পারমিশন অনুমতি নিতে তো আপনার স্বাস্থ্য অধিদপ্তরের 7 দিন লেগে যায়, 15 দিন লেগে যায় একটা জিনিস পাস করা। আরেকটা বিষয় আমি একটু আপনার সঙ্গে যুক্ত করতে চাই, সেটি হচ্ছে যে অনেক মন্ত্রণালয়ের বাজেটটা একদম ওই মন্ত্রণালয়ের নিজস্ব তহবিলেই থাকে, বা নিজস্ব তহবিল বা নিজস্ব ব্যবস্থাপনায় তারা ওটা ব্যয় করতে পারে, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সব বাজেট ওরকম থাকে না। একটা বড় অংশ থাকে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে, এবং ব্যয় করতে হলে অর্থ মন্ত্রণালয় থেকেও ছাড় করিয়ে আনতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমি বিভিন্ন সময় স্বাস্থ্য প্রশাসনের যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন তাদের বক্তব্য হচ্ছে এরকম যে অর্থ থেকে ছাড় করানোটাই একটা কঠিন কাজ হয়ে দাঁড়ায় আর কি, চূড়ান্তভাবে। তো এই যে আমলাতান্ত্রিক জটিলতা, এইটাকে স্বাস্থ্যের যে আমাদের উন্নয়ন, প্রত্যাশিত উন্নয়ন আমরা যেটি চাই, সেখানে কি এটাকে অন্তরায় হিসাবে চিহ্নিত করা যায় কিনা? আপনি সে অন্তরে এই সুযোগটা দিচ্ছেন কেন? আপনি কেন দিচ্ছেন? শুধু যে স্বাস্থ্য খাতের কিছু টাকা অর্থ বিভাগের আন্ডারে খরচ তা না, অন্যান্য মন্ত্রণালয়ের একটা পোর্শন করে থাকে কিন্তু, যে অর্থ বিভাগের কাছ থেকে ছাড় নিতে হয়। তারা যেখানে জাতীয় বাংলাদেশে এডিপির কিংবা জাতীয় বাজেটের গড় বাস্তবায়ন হার, হ্যাঁ, 60 থেকে 70%। স্বাস্থ্য খাতে গড় বাস্তবায়ন হারটা আপনার হচ্ছে যে 30 থেকে 50% মধ্যে আপ ডাউন করছে। হ্যাঁ, এবার হচ্ছে যে 50%, 49% হবে। তাহলে ওরা যখন আপনাকে দেখছে যে আপনি স্বাস্থ্য খাতে ব্যয় করতে পারছেন না, আপনার দক্ষতা বাড়ছে না, স্বাভাবিকভাবে কিন্তু সরকারের অর্থ বিভাগের কিন্তু একটা চাপ থাকে কিন্তু, হ্যাঁ, কারণ আপনাকে যে বাজেটটা দেওয়া হলো সে বাজেটটা কিন্তু তাকে তুলতে হয়, সরকারের কাছ থেকে তাকে সেই টাকাটা নিতে হয়। হ্যাঁ, এখন আমরা এটা দেখি যে আমরা এখানে কথা বলছি সাধারণ মানুষের পক্ষ থেকে, হ্যাঁ, যে ভাই কেন আপনি সাধারণ মানুষের চিকিৎসার টাকা আপনি কেন ফেরত দিচ্ছেন? স্বাস্থ্য মন্ত্রণালয় কথা বলছে তার দায়িত্বের জায়গা থেকে, হ্যাঁ, যে ভাই আমি তো টাকা এনেই দিলাম, হ্যাঁ, আমি তো ঝগড়া যাব বিবাদ করে তো টাকা এনে দিলাম, আপনারা কেন খরচ করতে পারলেন না? অর্থ বিভাগ সরকারকে বলছে, হ্যাঁ, যে আপনি তো বাজেট দিলেন, হ্যাঁ, এখন যে সমস্ত বাজেট ব্যয় করতে পারলো না, এই যে আমি দেখেন কত কষ্ট করে আপনাকে এই টাকাটা ফেরত দিলাম। সবাই তো সমানভাবেই থাকলো। তো এই যে চেন,
এই চেইনটা তো আপনাকে নষ্ট করতে হবে। নষ্ট বলতে আমি বলছি এই চেইনটাকে কাজে লাগাইতে হবে। আপনি যদি বারবার যদি টাকা ফেরত দেন, যেমন ধরেন যে আপনি ধরেন আমি আপনার কাছে টাকা ধার চাইলাম, আপনি আমাকে একবার ধার দিলেন, আমি সময় মতো শোধ করলাম, দ্বিতীয়বার দিলেন আমি শোধ করলাম, তৃতীয়বার দিলাম শোধ করলাম না, আস্তে আস্তে ডিউরেশন বেড়ে গেল, আপনি আমাকে নেক্সট টাইম আর টাকা দিবেন? আপনাকে আমি যত বড় তদবিরই করি না কেন, আপনি টাকা দিতে চাইবেন না, ভয় পাবেন আপনি, কারণ তার কাছ থেকে টাকা ফেরত পাওয়া যাচ্ছে না, তাই না? ইমপ্লিমেন্ট এখন ধরেন যে এই যে সরকার টাকা বরাদ্দটা দিচ্ছে, আমার কাছে মনে হয় কি যেন এইবার আমার বাজেটটাকে দেখে মনে হয়েছে, মানে আমার কাছে এইবার রিয়েলি খুব মনে হয়েছে যে অঙ্কের হিসেবে টাকাটা যে পরিমাণ বাড়ানো হয়েছে, হ্যাঁ, ফাঁকের জায়গাটাও ঠিক সেই পরিমাণ বাড়ানো হয়েছে। সরকার গত 1 বছর ধরে সরকার যখন ইমপ্লিমেন্টটা করলো, দ্বিগুণ টাকা যখন ব্যয় করলো, ওই সরকারকে আপনি কি চোখে পড়েছে যে গত 1 বছরে বাজেট কাঠামোতে কোনো পরিবর্তন হয়েছে? একটি পরিবর্তন বাজেট কাঠামোর কিন্তু কোনো পরিবর্তন হয়নি। আপনি কি দেখেন যে আমাদের প্রকল্পের কোনো কিংবা ব্যয় যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলোতে কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন নেই। তাহলে আপনি হুট করে তাহলে এইবার কেন কেন করলেন? মানে আপনার বেতনটা, আপনি বাজেট কেন দ্বিগুণ বাড়ালেন? বাজেট দ্বিগুণ বাড়ানোর সঙ্গে সঙ্গে আপনাকে তো কাঠামোটা তৈরি করতে হবে। আপনি এখানে এটা কোথায় ব্যয় করবেন? আপনি আজকে যে বাজেটটা দিলেন দ্বিগুণ, এই বাজেটের অধীনে যদি আপনাকে এটা ব্যয় করতে হয়, তাহলে আপনাকে কাঠামো তৈরি করতে হবে। আপনি বাংলাদেশের একটা স্বাস্থ্য খাতে একটা কাঠামো তৈরি করতে কত সময় লাগে সেটা সবাই খুব ভালো করে জানে। তা সেই কাঠামোটা যখন তৈরি হয়ে যাবে, আপনার হাফ ইয়ার চলে যাবে, হাফ ইয়ারের পরে আপনি দ্বিগুণ টাকা কিভাবে খরচ করবেন? তার মানে নেক্সট ইয়ারে এই টাকাটা আবার ফেরত যাবে। তো আমি যেটা বারবার বলতে চাই যে আমার যেটা মানে হেডেক, আমার যেটা কষ্ট লাগে যে আপনারা এরকম না করে বাংলাদেশের কাঠামো, স্বাস্থ্য বাজেটের কাঠামোটা পরিবর্তন আনেন, শুধু অঙ্কের টাকাটা বাড়ায়েন না। কাঠামোগত পরিবর্তনের ক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে পারে? কারণ আমাদের আলোচনার মূল উদ্দেশ্যই কিন্তু যে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ আমাদের মতো যারা, তাদের স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করা, প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা তো অনেক বড় বিষয়, কিন্তু আমাদের প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত জায়গায়, তো সেই ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা কেমন হতে পারে, সেটি কি আপনার কোনো বক্তব্য আছে কিনা সেই বিষয়ে? একজন স্বাস্থ্য সাংবাদিক হিসাবে আমি বক্তব্য দিতে পারি, হ্যাঁ, এবং দিব, কিন্তু আমি যে কথাগুলো বলবো কিংবা হেলথ স্বাস্থ্য বিশেষজ্ঞরা যে কথাগুলো বলছে, সেই কথাগুলো সবটুকুই আমাদের স্বাস্থ্য বিভাগে সরকারি কর্মকর্তারা যারা আছে তারা সব জানেন, হ্যাঁ, সব জানেন, তারা এই বিষয়গুলো তারা জানেন বিষয়গুলো। তারপরেও মানে আমরা কেন বলি? আমরা বলি এক ধরনের চাপ তৈরি করার জন্য, যে সরকার জন্য এই পদগুলো থেকে সরে না যায়। তো এখন সেই জায়গাগুলোতে আমার কাছে বেশ বড় কিছু মানে সংকট মনে হয়েছে, হ্যাঁ, এই যে কেন ব্যয় করতে পারছে না কিংবা বৈষম্যটা কেন থেকে যাচ্ছে, অর্থাৎ আপনার সেবার সঙ্গে উন্নয়ন কর্মসূচির এই যে বৈষম্যটা কেন থেকে যাচ্ছে। এতদিন জিডিপির তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দ কম ছিল, এইবার জিডিপির তুলনায় স্বাস্থ্য খাতে বরাদ্দটা বেড়েছে, এটি একটি ভালো দিক, এটি অবশ্যই নিঃসন্দেহে ভালো দিক। কারণ স্বাস্থ্য, যদিও এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার তুলনায় এটি অনেক পিছিয়ে আছে এখন জিডিপি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যে বাংলাদেশে মানে ন্যূনতম জিডিপির 5% একটি ভালো বাজেটের উদাহরণ। হ্যাঁ, আমাদের এখানে অনেক বছর পরে কিংবা বলতে পারেন যে বাজেটের ইতিহাসে প্রথম একের ঘর, হ্যাঁ, 1 শতাংশের ঘর পেরুলো, তো এটা ভালো হয়েছে। একটা জিনিস হচ্ছে আমাদের, যেমন ধরেন যে বাজেটের একটা বড় অংশ চলে যায় আমাদের বেতন ভাতায়, জি, বড় অংশ চলে যায় বেতন ভাতায়, ফলে যেটা হয় উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো কম হয়। হ্যাঁ, যেমন ধরেন যে আপনার হাসপাতাল যন্ত্রপাতি আধুনিকায়ন করা হয় না, গবেষণা খাত অবহেলিত থাকে, যেহেতু একটা বেতন বড় অংশ বেতনে চলে যায়। উন্নয়ন বাজেট এবং বাস্তব প্রয়োজনের মধ্যে একটা অসামঞ্জস্য থাকে। আপনি যে উন্নয়ন বাজেটটা করলেন, এডিপিটা যে আপনি করলেন, সেটার মধ্যে একটা কম থাকে। কীরকম কম থাকে? যেমন আপনি উন্নয়ন বাজেট করলেন, বাস্তবায়নে কী করবে? আপনার ডাক্তার সংকট আছে, আপনি উন্নয়ন বাজেট কাকে দিয়ে ইমপ্লিমেন্ট করাবেন? আপনার তো ডাক্তার সংকট, আপনার তো নার্স সংকট, আপনার তো ওষুধের ঘাটতি, ল্যাব সুবিধা কম। তাহলে আপনি যে উন্নয়ন বাজেটটা যে দিলেন, ইমপ্লিমেন্ট তারাই করবে, আর ওইখানে যদি সংকট হয় তাহলে তো ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। এটা তো একটা ঘাটতি, অর্থাৎ ঘাটতিটা থেকে গেল। আর একটা হচ্ছে যে, যেমন দেখেন গ্রামীণ এবং শহরে একটা বৈষম্য আছে বাজেটে, গ্রামীণ এবং শহরে একটা বৈষম্য। আপনি দেখবেন যে আমাদের শহরের হাসপাতালগুলো, বিশেষায়িত যে হাসপাতালগুলো কিংবা মানে সরকারি হাসপাতালগুলো, এরা খুব দ্রুত কিন্তু বাজেট চাইলে সঙ্গে সঙ্গে
নানা কারণেই মানে তারা পেয়ে যায়, কিন্তু বাইরে যে বাজেটটা, গ্রামীণ যে অবকাঠামোর যে বাজেটটা, এটা কিন্তু চাইলেই হুট করে ওই নির্ধারিত যে বরাদ্দ বাজেট তার বাইরে আর তারা নিতে পারছে না। ইভেন তাও না, আপনি নির্ধারিত অংশটুকু যদি আপনি ইমপ্লিমেন্ট করতে চান, পারমিশনের জন্য যে পরিমাণ শ্রম আপনাকে সময় দিতে হয়, তারা ওই জায়গাগুলো পায় না। এটা একটা বড় সমস্যা থাকলো। আর বাজেট বাস্তবায়নের সে যে দুর্বলতা যেটা হয়েছে আপনার, একটা হচ্ছে যে আপনার কিছু খুব সুস্পষ্ট কিছু বিষয় আছে, যেমন ধর টেন্ডার জটিলতা আছে, এখনো আপনি দূর করতে পারেননি। ক্রয় প্রক্রিয়ায় ধীরগতি আছে, প্রকিউরমেন্টে ধীরগতি আছে। প্রকিউরমেন্টে আমরা একটা মানধাতা আমলের একটা আইন এখনও চালু রয়েছে, সেটা রয়েছে। আমলাতান্ত্রিক বিলম্ব আছে, যেটা আপনি কিছুক্ষণ আগে বলেন যে অর্থ বিভাগ থেকে টাকা ছাড় করতে হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ে সেখানে ধর্ণা দিতে হয়, অধিদপ্তরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে ধর্ণা দিতে হয়, সিভিল সার্জনকে স্বাস্থ্য অধিদপ্তরে ধর্ণা দিতে হয়। মানে দেখেন, আবার সিভিল সার্জনের কাছে ইউনিয়ন সাব সেন্টার, উপজেলা, তাদেরকে ধর্ণা দিতে হয়। আরেকটা বড় আছে হচ্ছে যে আপনার দুর্নীতি এবং ক্রয় অনিয়মে আছে। আমি এই বিষয়টা আসতাম, আমরা মোটামুটি অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। তো এই যে বড় বাজেটটা, এবার আমি আপনার কথা সূত্র ধরে বলছি যে বড় একটা বাজেট আমরা দেখতে পেয়েছি, আমরা এখনো জানি না যে আগামী 1 বছর পরে, অর্থ বছর পরে আমরা আসলে এই বাজেটের কতটা সুফল পাবো বা কি দেখতে পাবো। কিন্তু আমাদের সংক্ষিপ্ত বাজেটের যে সংক্ষিপ্ত কেনাকাটা থাকে, সেখানেও আমরা একটা দুর্নীতির ছাপ পাই। এবং সম্প্রতি টিআইবি তাদের যে গত অর্থ বছরের দুর্নীতি বিষয়ক প্রস্তাবনা বা গবেষণা অনুসন্ধান পেশ করেছে, সেখানে দেখা যাচ্ছে যে স্বাস্থ্য খাত 12 নম্বর অবস্থানে আছে দুর্নীতির দিক থেকে। তো এই বড় বাজেটে কি বড় ধরনের দুর্নীতি হওয়ার আশঙ্কা আছে বলে আপনি মনে করছেন, নাকি দুর্নীতির বিরুদ্ধে সরকার কোনো অবস্থান নিতে পারবে বলে আপনার মনে হয়? আমি আপনার প্রথমেই এটা বলি যে এই বড় বাজেট বড় দুর্নীতির জন্ম দেবে কিনা, এটি মানে এটি দিবে না, না এটি দেওয়ার কোনো সুযোগও নেই। হ্যাঁ, সুযোগ নেই কি কারণে? আমরা তো বাজেট ব্যয়ই করতে পারবেন না। 50%-এর মধ্যে তো আপনি ব্যয় করতে পারবেন সর্বোচ্চ। হ্যাঁ, 50% বাজেট ব্যয় করতে হবে। 50%-এর মধ্যে দুর্নীতি আগে যেরকম হইতো সেরকমই হইতো হবে। এখন আমার যে দুর্নীতি প্রতিরোধ কিংবা দুর্নীতি কমানোর ক্ষেত্রে বাজেটের বাইরের প্রশ্নে, সেটা হচ্ছে যে বাংলাদেশে সবসময় কিন্তু আমি আবারও বলেছি, রাজনৈতিক সরকার রাষ্ট্র পরিচালনা করে, রাজনৈতিক সরকার স্বাস্থ্যখাত পরিচালনা করে। হ্যাঁ, বিগত সময় আমরা দুর্নীতির সেক্টরগুলো কোথায় ছিল, কারা দুর্নীতি করেছে আপনি যদি দেখেন, যদি তাই না, সবাই হচ্ছে যে সরকারের দলের সঙ্গে ইনভলভ ছিল। হ্যাঁ, সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি, দুর্নীতিটা হয়েছে। কিন্তু আপনার যে মেশিনটা, 5টা মেশিন আপনার হাসপাতালে পৌঁছলো, সেই মেশিনের ভিতর যন্ত্রপাতি আছে কি না আপনি সেটা দেখলেন না। এই মেশিনগুলো কে আনলো? অমুক এনেছে। অমুক হচ্ছে যে অমুক পন্থী চিকিৎসকদের সংগঠনের সভাপতি কিংবা অমুক হয়ে যায়, ওকে ফাইন, ওটা হাত দেওয়ার দরকার নেই। আপনি যখন ওটা হাত দিতে গেলেন, দেখলেন মেশিনের ভিতরে, বাক্সের ভিতরে মেশিন নেই, আপনি হয়তো ব্যবস্থা নিলেন, তাকে সরাই দিলেন। এখন এই জায়গাটা যদি পরিষ্কার করতে না পারেন, আপনি যদি বিগত সময়ের মতোই যদি দলীয় পন্থী চিকিৎসকদের দ্বারা স্বাস্থ্য খাত যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে বাজেট কিংবা থোক বরাদ্দ কোনো ফ্যাক্টর না। দুর্নীতি যে প্রক্রিয়ার মধ্যে চলছিল, সেই প্রক্রিয়াতেই চলবে। ওইখানটাই আপনাকে কঠোর হইতে হবে এবং নির্মোহ হতে হবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি বর্তমান স্বাস্থ্য ব্যবস্থা এবং একটা বড় বাজেট, এই নিয়ে আজকের আলোচনা আমাদের চলছিল। বেশ চমৎকার আলোচনা হচ্ছিল এবং তার দীর্ঘ কর্মজীবনের যে অভিজ্ঞতা, যে জ্ঞান, সেই জায়গা থেকে উনি বলছিলেন আমাদের প্রত্যাশা থাকবে যে বাজেট যেন জনবান্ধব হয় এবং এই বাজেটের আকার, যে পরিধি যেভাবে বেড়েছে, সেইভাবে যেন জনকল্যাণে এর ব্যয়টাও বাড়ে এবং প্রতিবারের মতো আমাদের যেন বাজেটের বড় একটা অংশ ফেরত না যায়। সেই প্রত্যাশায় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো দিনে।